সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। তাহলে 6ই জুন 2025 মঙ্গলের যে সঞ্চার হতে চলেছে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে, সেই সঞ্চার নিয়ে আমরা আলোচনা করছি। এবার ডাইরেক্ট মেষ থেকে মীন রাশি লগ্নের কী ফলাফল হবে সেই নিয়ে আলোচনা তো অবশ্যই করব, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ আলোচনা নয়। সবসময় আমি আপনাদের যেটা বলি যে একটা কন্ট্রোল সিস্টেমকে ইন্ট্রোডিউস করা। এখন খুব ডিটারমিনিস্টিক একটা ফেটালিস্টিক একটা অ্যাটিটিউড নিয়ে চললে অবশ্যই কোনো জিনিসের উপর, কোনো বিষয়ের উপরই কোনো কন্ট্রোল থাকবে না। কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে যে মানব জাতির যে সভ্যতার যে বিবর্ধন হয়েছে, এভলিউশন অফ দ্য হিউম্যান স্পিসিস, তাতে কিন্তু প্রধান যে প্রেরণা সেটা হচ্ছে একটা কন্ট্রোল নেওয়া। যখন মানুষ হান্টার গ্যাদারার ছিল, শিকার করত, সংগ্রহ করত, করে জীবনযাপন করত, অস্তিত্ব বজায় রাখত, সেই হান্টার গ্যাদারার স্টেজের থেকে যে রেভলিউশনারি চেঞ্জ, যে বিপ্লব এলো, সেই বিপ্লবের কারণে মানুষ কৃষিকার্য আবিষ্কার করল। যে মানুষের যে সাবসিস্টেন্স, মানুষের যে অস্তিত্ব বজায় থাকবে, সেটা মানুষ ভূমি থেকে ফসল উৎপাদন করে, চাষ করে, ফসল উৎপাদন করে, চাষ করে নিজেদের আহার সংগ্রহ করবে, শিকার করে, সংগ্রহ করে যা কিছু অ্যাভেলেবল সেখান থেকে তার উপর শুধু ডিপেন্ডেন্স নয়, নিজের একটা ইন্টারভেনশন, নিজের কিছু হস্তক্ষেপ, নিজের কিছু পদক্ষেপ, যাতে একটা এই সাপ্লাই চেইনের উপর নিজের জীবনের যে মানমাত্রা, যে কোয়ালিটি, তার উপর যাতে একটা সে নিয়ন্ত্রণ আনতে পারে। এই ইতিহাসকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা সেখানে এই যে বিভিন্ন স্টেজে যে রেভলিউশন হয়েছে, এই অগ্নির আবিষ্কার, কপার তামার যে আবিষ্কার, তারপর এই অ্যাগ্রিকালচার কৃষিকার্য, এই কৃষিকার্যকে বলাই হয় নিওলিথিক রেভলিউশন। এই যাযাবরের মতো ঘুরে ঘুরে নম্যাডিক যে হান্টার গ্যাদারার লাইফস্টাইল ছিল, সেখান থেকে একটা জায়গায় বসতি করে, কমিউনিটি করে সমাজ তৈরি হয়েছে অ্যাগ্রিকালচার থেকে। এই যে শিফটটা, এই যে ট্রানজিশনটা, এগুলো সব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো খুব তাৎপর্যপূর্ণ সময়, দ্য পিভটাল মোমেন্টস ইন হিউম্যান হিস্ট্রি। এই 10 থেকে 20,000 বছর আগে অ্যাগ্রিকালচার আবিষ্কার হয়। তারপর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যখন মানুষের আর পশুর শক্তিকে যন্ত্রের শক্তি রিপ্লেস করে। তারপর আমরা টেকনোলজিক্যাল এবং বর্তমানে আমরা ডিজিটাল রেভলিউশন দেখছি। এবার আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে প্রবেশ করেছি। তাহলে প্রতিটা ক্ষেত্রে এক একটা বিপ্লবের মাধ্যমে যে মানব সভ্যতা এগিয়েছে, each and every revolution that has taken the human civilization forward, তাতে কিন্তু মানুষের একটা ইন্টারভেনশন, যে আমি কি করতে পারি, what can I do to make my life better। হান্টার গ্যাদারার যে লাইফস্টাইলটা ছিল, সেটা কিন্তু এই রাশিফলের মতো, যে যা পাচ্ছি, যা শিকার, পশু পাখি পাচ্ছি, শিকার করে খাচ্ছি, যা গাছে ফলমূল পাচ্ছি সেটা সংগ্রহ করে খাচ্ছি। আর অ্যাগ্রিকালচারে যে শিফটটা হলো, দ্য নিওলিথিক রেভলিউশন, তাতে কিন্তু মানুষ এবার নিজের জন্য একটা ব্যবস্থা করার, নিজের শক্তিকে, নিজের পুরুষাকারকে, নিজের প্রেরণার মাধ্যমে
নিজের জীবনে একটা কন্ট্রোল আনলো। তো সেইভাবে আমরাও এই চ্যানেলে এই হান্টার গ্যাদারার রাশিফলের যে টেন্ডেন্সিটা, যে মেন্টালিটিটা, যে সিভিলাইজেশনাল একটা কনসিয়াসনেস, সেটার থেকে বেরিয়ে এসে অ্যাগ্রিকালচারাল পিরিয়ড, ওই নিওলিথিক রেভলিউশনের, যে আমি কিভাবে আমার জীবনের ফসলটা আমি কিভাবে তৈরি করব। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে যে রাশিফলটা আমরা অনুভব করি সেটা কিন্তু আমারই তৈরি করা, আমারই জন্মান্তরের কৃষিকার্য। কিন্তু আমি যখন সেটাকে মোকাবিলা করছি, তার সম্মুখীন হচ্ছি, তখন আমার কনসিয়াসনেসটা হচ্ছে হান্টার গ্যাদারের মতো। যা পাচ্ছি, যা শিকার আছে আর যা সংগ্রহ করা আছে সেটাই আমি নিচ্ছি। তো ওই হান্টার গ্যাদারার কনসিয়াসনেস থেকে অ্যাগ্রিকালচারাল কনসিয়াসনেসে আমাদের শিফট করতে হবে, এবং সেই প্রয়াসই আমি আপনাদের সঙ্গে বহু বছর চিরকালই তাই করে এসেছি। এবং সেই জন্যই কোনো সঞ্চারেই, কোনো গ্রহ মুভমেন্টেই আমি ডাইরেক্ট মেষ থেকে মীন লগ্ন রাশির কোনো আলোচনা করি না। অনেক তাত্ত্বিক আলোচনা করে তারপর সেখানে প্রবেশ করি, যাতে আমরা কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করতে পারি এবং সঠিকভাবে যাতে আমরা জ্যোতিষশাস্ত্রকে অনুধাবন করতে পারি। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বহু মানুষের বহু সময় বহু আপত্তি থাকে, বহু কিছু ভালো নাও লাগতে পারে। ইট ইজ নট পসিবল টু প্লিজ এভরিওয়ান। আর সকলের মতবাদ, সকলের মতামতকে মান্যতা দিয়ে চলাটাও সম্ভব নয়। সুতরাং ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, অনেকেরই অনেক বিষয়কে সঠিক মনে হবে না, আপনাদের মধ্যেও অনেকেরই জ্যোতিষশাস্ত্রকে অনুপযোগী মনে হতে পারে, সময় নষ্ট করার একটা অ্যাভিনিউ মনে হতে পারে। ইচ অ্যান্ড এভরি হিউম্যান বিং হ্যাজ আ রাইট টু হিজ অর হার ওন ওপিনিয়ন। আপনাদের সকলেরই নিজেদের মতামত পোষণ করার একটা অধিকার আছে, সেখানে কারুর হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই, কোনো অধিকার নেই। সুতরাং আপনাদের যাদের ভালো লাগবে না, যাদের মনে হবে যে এই বিষয়টার মধ্যে কোনো সাবস্টেন্স নেই, কোনো উপকারিতা নেই, কোনো ভ্যালিউ নেই, ইট হ্যাজ নো আলটিমেটলি হিউম্যান লাইফের জন্য কোনো এর একটা কন্ট্রিবিউশন নেই, আপনারা সেটা ভাবতেই পারেন। কিন্তু সেক্ষেত্রে অন্যান্য মানুষদের বিভ্রান্ত করার জন্য দয়া করে কিছু বিভ্রান্তিকর মন্তব্য করবেন না। আপনাদের জন্য যারা এটা করে থাকেন, যারা মনে করেন যে এই আলোচনাগুলো অবান্তর, এই আলোচনাগুলো ভিত্তিহীন ইত্যাদি, আপনারা এটা মনে করতেই পারেন। আই রেসপেক্ট ইউর ওপিনিয়ন, কিন্তু আপনাদের একটা কথাই বলবো যে বিভ্রান্তিকর মন্তব্যগুলো করবেন না। এবং ইফ ইউ ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু, ইফ ইউ হ্যাভ নাথিং টু ডু, প্লিজ ডোন্ট ডু ইট হিয়ার। ইফ ইউ হ্যাভ নাথিং টু ডু, প্লিজ ডোন্ট ডু ইট হিয়ার। তো দয়া করে নিজেদের ওপিনিয়ন নিজেদের কাছে রাখবেন এবং অন্যান্য মানুষদের বিভ্রান্ত করবেন না, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল। তো এবার এই যে মঙ্গলের ট্রানজিট হতে চলেছে, এই যে এতগুলোর ট্রানজিশন, হিউম্যান সিভিলাইজেশনাল যে ট্রানজিশন আপনাদের সঙ্গে আলোচনা করলাম, প্রত্যেকটা কিন্তু একটা বিপ্লব, একটা রেভলিউশন। এবং এই বিপ্লব আর রেভলিউশন কিন্তু মঙ্গল রাহু কেতুরই কাজ। রাহু মঙ্গল কেতুই কিন্তু এই সমস্ত বিপ্লব, এই সমস্ত রেভলিউশনকে তৈরি করে, ফর্ম দেয়, ম্যানিফেস্ট করায়। এবার এই মঙ্গলের ট্রানজিট নোডাল অ্যাক্সিসে সাউথ নোডকে জয়েন করা, এই বিষয়টাকে নাড়াচাড়া করতে করতে একটা বিশেষ ব্যক্তিত্বর দিকে আমার নজর যায় এবং তার হরোস্কোপটা আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। তার মকর লগ্ন এবং কুম্ভ রাশি। মকর লগ্ন, কুম্ভ রাশি
সেকেন্ড হাউসে কুম্ভ রাশিতে চন্দ্র, বৃহস্পতি, কেতু, অষ্টমে সিংহ রাশিতে রাহু, দশমে তুলা রাশিতে নিচস্থ রবি, একাদশে শনি, শুক্র, মঙ্গল, বুধ বৃশ্চিক রাশিতে। তো জন্মছকটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ এই সিংহ আর কুম্ভ রাশিকে অবলম্বন করে নোডাল অ্যাক্সিস রাহুকেতুর অবস্থান, এবং যে নোডাল অ্যাক্সিস এখন আমরা অনুভব করছি সেটাও কিন্তু কুম্ভ আর সিংহকে অবলম্বন করে। 11th হাউসে একাদশভাবে এবং বৃশ্চিক রাশিতে শনি, শুক্র, মঙ্গল, বুধ, অর্থাৎ লগ্ন, দশম, নবম, পঞ্চম। মানে এটা অসাধারণ প্রতিভার একটা এনার্জি, একটা জায়গা আমরা এখানে দেখতে পাই। এই জন্মছক মারি কুরি, যাকে আমরা ম্যাডাম কুরি বলে জানি, যিনি রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেন। এবার এই যে বৃশ্চিকের এই যে এতগুলো গ্রহ এবং এই পাওয়ারফুল শনি, মঙ্গল মোস্ট ইম্পর্টেন্টলি, এবং মঙ্গল সক্ষেত্রস্থ, এবং অষ্টমের রাহু, এই যে পাওয়ারটা, এই যে ওনার যে প্রতিভাটা, যে অনুসন্ধান করাটা, যে গবেষণাটা, যে রিসার্চ, অষ্টমের রাহু। এখন এই মঙ্গল যদি পাওয়ারফুল হয় তাহলে মানুষকে বিশেষভাবে নির্মাণকারী, গঠনমূলক এনার্জি দেবে। মার্সের মজাই হচ্ছে মার্স যতটাই কনস্ট্রাকটিভ ততটাই ধ্বংসাত্মক। এবার এই যে বৃশ্চিক হচ্ছে আমাদের 8th হাউস, কালপুরুষের অষ্টম ভাব, যেখানে আমরা বলি মঙ্গল আর কেতু কো ওনার। এই অষ্টম ভাবে কেতু তুঙ্গস্থ হয়, এবং এই বৃশ্চিকের যে পরবর্তী 4টে রাশি, সেখানে কিন্তু পুরো একটা ট্রানজিশনাল শিফট হচ্ছে। মঙ্গলের বৃশ্চিকের পর ধনু, মকর, কুম্ভ, মীন, বৃহস্পতি আর শনির ক্ষেত্র। মঙ্গলের পর অ্যাস্টেরয়েড বেল্ট, তারপর কিন্তু গ্যাস জায়ান্টস। পুরো যে কনস্ট্রাকশনটা, যে ডোমেনটা, যে ফর্মটা, আর সলিড কোর থাকছে না প্ল্যানেটের, পুরোটাই গ্যাস জায়ান্টস। এই যে ট্রান্সফরমেশনটা বৃশ্চিকের পর থেকে আসছে। বৃশ্চিকে বলা হচ্ছে যে মানুষের হিউম্যান কনসিয়াসনেসের লাস্ট এরিয়া, যেখানে মানুষ পার্সোনাল, ইন্ডিভিজুয়াল, ইগোসেন্ট্রিক থাকবে, সেখানে মানুষকে পরিবর্তন হয়। এই জন্য বৃশ্চিক 8th হাউস ইজ দ্য হাউস অফ ট্রান্সফরমেশন। কি ট্রান্সফরমেশন হবে না, আমার মনের, আমার চেতনার, আমার অ্যাওয়ারনেসের, কনসিয়াসনেসের ট্রান্সফরমেশন হবে। এই জন্য এখানে চন্দ্র নিচস্থ, কারণ মন ইজ ভেরি ভেরি স্কেয়ার্ড যে তার সব কিছু হারিয়ে যাচ্ছে, তার আলো চলে যাচ্ছে। এই ইন্ডিভিজুয়াল ইগোসেন্ট্রিক কনসিয়াসনেস থেকে একটা ইউনিভার্সাল, একটা বৃহস্পতির যে এক্সপ্যান্সিভ যে কনসিয়াসনেস, সেই ট্রানজিশনটা আমাদের বৃশ্চিকে হয়। যে ইউনিভার্সাল ম্যানকে কবিগুরু মহামানব বলেছে, যেটা আমরা আইনস্টাইনকে বলতে পারি, ডারউইনকে বলতে পারি, কবিগুরু স্বয়ংকে তো বলতেই পারি, নিকোলা টেসলাকে বলতে পারি, যে এই বৃশ্চিকের ট্রান্সফরমেশনটা মানব জাতিকে, হিউম্যানিটিকে নেক্সট লেভেলে নিয়ে যায়। পার্সোনাল নিডস, নিজের
স্বার্থকেন্দ্রিক যে সমস্ত চাওয়া পাওয়া, সেটাকে ওভারকাম করে, সেটাকে ত্যাগ করে, সেটার দিকে নজর না দিয়ে সেটার ঊর্ধ্বে পার্সোনাল নিডসের যে এজেন্ডা সমস্ত মানুষের থাকে, সেটাকে অতিক্রম করে, সেটাকে সাপ্রেস করে যখন মানুষ সার্বজনীনভাবে চিন্তাভাবনা করতে শুরু করে, ফর অল হিউম্যানিটেরিয়ান ফিলান্থ্রপিক চিন্তা যখন হয়, তখন ইন্ডিভিজুয়াল ম্যান ইজ ট্রান্সফর্ম টু ইউনিভার্সাল ম্যান। লিওনার্ডো ডা ভিঞ্চির ভেট্রুভিয়ান ম্যানের খুব বিখ্যাত পেন্টিং আছে। তো এই স্করপিও, বৃশ্চিক, মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল একটা এনার্জি, এবং সৃষ্টি যেরকম প্রত্যেকটা স্তরে বিভাজিত, সেরকম এনার্জিও তাই, কনসিয়াসনেসও তাই। সেই কারণে চেতনা, কনসিয়াসনেস, এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত জটিল। একদম ইম্যাচিওর যে কনসিয়াসনেস, শিশু সুলভ, চাইল্ড লাইক, আর্লি প্রাইমারি কনসিয়াসনেসে আমাদের অনেক সমস্যা হয় বৃশ্চিককে নিয়ে। কিন্তু এই জায়গায় আমাদের একটা গ্রোথের সম্ভাবনা, এবং এই যে মারি কুরির যে রেডিও অ্যাক্টিভিটির যে আবিষ্কার, এই রেডিও অ্যাক্টিভিটি ইটসেলফ, এই মঙ্গল কেতু, মঙ্গল রাহু এবং এই পুরো যে বৃশ্চিকের যে কোয়ালিটিটা, সেটাকে রিপ্রেজেন্ট করে। যে বস্তুকে রেডিও অ্যাক্টিভ বলা হচ্ছে, তার মধ্যে বৈশিষ্ট্যটা কি? A material containing unstable nuclei is considered radioactive. Radioactive decay is the process by which an unstable atomic nucleus loses energy by radiation. খুব মন দিয়ে ওয়ার্ডসগুলো ফলো করবেন। A material containing unstable nuclei is considered radioactive. Radioactive decay is the process by which an unstable atomic nucleus loses energy by radiation. তাহলে প্রত্যেকটা পরমাণুর মধ্যে যে ধারণ ক্ষমতা, আমাদের শরীরও কিন্তু আলটিমেটলি আমরা যখন ব্রেকডাউন করব, অর্গান, সেলস, ডিএনএ, জিনস ইত্যাদি ইত্যাদি করতে 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 কিন্তু আমরা অ্যাটমিক লেভেলে যাব, সাব অ্যাটমিক লেভেলে যাব, তারপর অনলি স্পেস। তো পরমাণুর মধ্যে যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার যখন তারতম্য হবে, যখন সেখানে একটা অস্থিরতা আসবে, তখন সেই পরমাণু কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিছু বিকিরণ নির্গত করার ক্রিয়া করবে, যাকে বলে তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি। এবং এটা করার উদ্দেশ্য কি? আরও স্থিতিশীল অবস্থায় স্থানান্তরিত হওয়ার জন্য শক্তি ত্যাগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা অ্যাটম যে আনস্টেবল হয়ে গেছে, তাকে আমরা বলছি আইসোটোপ। সে হচ্ছে প্যারেন্ট আইসোটোপ। এবার সে কিছু এনার্জি রিলিজ করছে, যেটাকে রেডিও অ্যাক্টিভ ডিকে বলা হচ্ছে, এবং সে একটা এনার্জি রিলিজ করে আরেকটা স্থিতিশীল অবস্থায় নিজেকে স্থানান্তরিত করার চেষ্টা করছে, যেটাকে বলা হচ্ছে ডটার আইসোটোপ। এবার এই যে বিষয়টা, এটাকে খুব গুরুত্বপূর্ণ বুঝতে হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন বা যে সমস্ত মানুষের জন্মছকে বৃশ্চিক
রাশিতে একাধিক গ্রহের অবস্থান থাকে তাদের জীবন খুব ডিফিকাল্ট হয়, নানান রকম উত্থান পতন, নানান রকম বিশৃঙ্খলা, নানান রকম বিপ্লব, আন্দোলন, অপ্রত্যাশিত সমস্ত সংকট। এটা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিকে একাধিক গ্রহ অবস্থিত আছে, প্রত্যেকটা মানুষ স্বীকার করতে বাধ্য। তার কারণটা কি? এই যে বৃশ্চিকের যে এই কোয়ালিটি, এই যে চরিত্রটা, এই বৈশিষ্ট্যটা, এর অর্থই হচ্ছে যে ওই the individual man has to move to the next level, transitional shift করতে হবে। প্যারেন্ট আইসোটোপ ডটার আইসোটোপে স্থানান্তরিত হতে হবে, এবং যখন সেই ট্রানজিশনটা অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে, যেটা আইনস্টাইনের ক্ষেত্রে হয়েছে, যেটা চার্লস ডারউইনের ক্ষেত্রে হয়েছে, যেটা ধীরুভাই আম্বানির ক্ষেত্রে হয়েছে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে হয়েছে, যেটা নিকোলা টেসলার ক্ষেত্রে হয়েছে, যেটা লতা মঙ্গেশকরের ক্ষেত্রে হয়েছে, যেটা শ্রেয়া ঘোষালের ক্ষেত্রে হয়েছে, এবং যেটা কখনো আমাদের ক্ষেত্রে হয় না, আমরা প্রতি মুহূর্তে রেজিস্ট করি। তো সেই ট্রানজিশনাল শিফটটা যখন হবে, তখন রেডিও অ্যাক্টিভ ডিকে হবে, তখন রেডিও অ্যাক্টিভ একটা বিশেষ বিচ্ছুরণ হবে, তখন দেয়ার উইল বি নিউক্লিয়ার এক্সপ্লোশন। এবং সেই নিউক্লিয়ার এক্সপ্লোশনে সেই পারমাণবিক যে শক্তি, সেই শক্তিতে সাধারণ মানুষ মহামানবে পরিণত হয়। তো এই জীবন যখন আনস্টেবল হয়ে যায়, মঙ্গল কেতু আপনাকে এক মুহূর্তের মধ্যে চোখের পলক ফেলতে হবে না, লাইফ উইল জাস্ট চেঞ্জ। এই যে বিফোর অ্যান্ড আফটার, তখন যদি আমার চেতনাটা পরিবর্তন না হয়, তখন ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। আমি যদি রেডিও অ্যাক্টিভ এনার্জির শিকার হয়ে যাই, তাহলে তো আমিই ধ্বংস হয়ে যাব। কিন্তু ওই রেডিও অ্যাক্টিভ এনার্জিকে যদি আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমি মানব জাতির জন্য একটা বিশেষ কিছু অবদান করতে পারব। এই ট্রান্সফরমেশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য আমি যে নিত্যা দেবীর যে মন্ত্র সাধনাটা আপনাদের দিয়েছি, এই যে মিরর ইমেজ, এই মিরর ইমেজের উপকারিতা কি, প্রয়োজনীয়তা কি, শ্রীবিদ্যা সাধনা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এক একটা শুক্লপক্ষে আমি যা আলো পাচ্ছি, অর্থাৎ আমি যা কিছু রিসিভ করছি, তার সঙ্গে করসপন্ডিং মিরর ইমেজ কৃষ্ণপক্ষে সেইটাই আমার ত্যাগ করতে হচ্ছে। I cannot hold on to anything. এবং এই যে I cannot hold on to anything, এই যে আমাকে আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, তার সঙ্গে আপোষ করাটা মনের পক্ষে, চন্দ্রের পক্ষে ইজ ভেরি ডিফিকাল্ট। চন্দ্রের আলো ক্ষয় হয়ে যাবে। দক্ষ প্রজাপতি অভিশাপ দিয়েছিলেন, দৌড়ে ত্রাহিমাম ত্রাহিমাম করে মহাদেবের কাছে গেছে। তো এই নিত্যা দেবীর সাধনার মাধ্যমে, আবাহন বন্দনার মাধ্যমে আমাদের সেই চেতনার মধ্যে সেই শিফটটা আসবে, যাতে আমরা এই দেওয়া নেওয়াকে অ্যাকসেপ্ট করতে পারি এবং জীবনের যে নশ্বরতা, যে ট্রানজিয়েন্স অফ লাইফ, এভরি মোমেন্ট, সেইটাকে আমরা যাতে অ্যাকসেপ্ট করতে পারি। এই অ্যাকসেপ্টেন্সটা যদি নর্মালি সাধারণভাবে হয়, তখন এই মঙ্গল কেতুর যে ঝটকা, এই মিউটেশনাল যে একটা রেভলিউশনারি যে একটা এক্সপ্লোশন, সেটা জীবনে হবে না।
বা সেটা হলেও সেটা আমাদের কিন্তু নেক্সট লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা প্রাকৃতিক স্তরে শিলার মধ্যে, প্রস্তরের মধ্যে পাই মেটামরফিক রকস। সেই মেটামরফিক রকের খুব প্রধান একটি রক এবং আমাদের সবচেয়ে প্রিয় হচ্ছে মার্বেল, শ্বেত পাথর, ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। আমাদের সবচেয়ে প্রিয় কিন্তু মেটামরফিক রক, এবং সমস্ত মন্দিরে কিন্তু এই মেটামরফিক রক ব্যবহার হয়, সমস্ত মন্দিরের ফ্লোরে। কারণ এই মেটামরফিক রকের মধ্যে, এই যে রূপান্তরিত শিলা, এর মধ্যে বিশেষ এনার্জি হোল্ড করার ক্যাপাসিটি আছে। সমস্ত সিদ্ধ পুরুষরা যে সাধনা করেছেন, সমস্ত সাধন ক্ষেত্র, এই সমস্ত প্রাচীন মন্দিরে, তাদের সাধনার যে এনার্জিটা, যে ঊর্জাটা, সেটা এই মার্বেল, শ্বেত পাথর ধারণ করে রাখে। অরিজিনাল যে রকটা ছিল, যে শিলাটা ছিল, যেটা প্রোটোলিথ, সেটা পরিবর্তিত হয়ে, ট্রান্সফরমেশন হয়ে মেটামরফিক রকে পরিবর্তন হয়েছে, এবং পরিবর্তন হওয়ার পরে তার মধ্যে সেই গুণটা এসছে। প্রোটোলিথ যে রকটা, তার মধ্যে কিন্তু এনার্জি অ্যাবজর্ব করার, স্টোর করার ক্ষমতা নেই। মেটামরফিক রক মার্বেলের মধ্যে কিন্তু আছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এনার্জি। এটা বিশেষভাবে আমাদের খেয়াল রাখতে হবে, এবং যতক্ষণ না জীবনে একটা আনস্টেবল আন্দোলন, আনস্টেবল একটা জীবনে যতক্ষণ না সংকট আসছে মানুষের জীবনে, ততক্ষণ কিন্তু রিলিজ অফ এনার্জি হবে না। এবং ওই আনস্টেবল কন্ডিশনকে, ওই জীবনের যে একটা মারাত্মক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রতি সঠিক চেতনা নিয়ে যদি আমরা এগোতে পারি, তবেই কিন্তু এই রিলিজ অফ এনার্জিটা আমাদের জন্য গঠনমূলক হবে। না হলে কিন্তু ওই এনার্জিটা আমাদের গ্রাস করবে। তো এই যে একটা কেমিক্যাল চেঞ্জ হয়ে যাওয়া, এবং এই যে বিশেষভাবে আনস্টেবল হওয়ার যে বিষয়টা, এইটা কিন্তু বৃশ্চিক রাশিদের, বৃশ্চিক লগ্নের এবং বৃশ্চিকে একাধিক গ্রহ থাকলে মানুষের হবেই। এইরকম পরিস্থিতি আমাদের জীবনে কিন্তু আসতে চলেছে। কারণ এই মঙ্গল কেতু নোডাল অ্যাক্সিসটা আবার কালপুরুষের পঞ্চম একাদশে কাল সর্পযোগ সংগঠিত করছে। এবার পঞ্চমে মঙ্গল কেতু কিন্তু বিশেষভাবে অনেক ব্রেক থ্রুজও দেবে, বিশেষ প্রতিভা, বিশেষ পজিটিভ এনার্জিও দেবে। সেটা কার কিভাবে প্রতিফলিত হবে, ম্যানিফেস্ট হবে, অভিব্যক্তি হবে, সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল হরোস্কোপ বলবে। কিন্তু হান্টার গ্যাদারার কনসিয়াসনেস, ওই শিকারী আর সংগ্রহকারী মনোভাব চেতনা থেকে যদি আমরা অ্যাগ্রিকালচারাল কনসিয়াসনেসে, কৃষির চেতনায় এই ট্রানজিশনাল শিফট, পিভটাল শিফটটা যদি না করতে পারি, তাহলে কিন্তু এই মঙ্গল কেতু ইজ আ ভেরি ভেরি ডিফিকাল্ট কম্বিনেশন। এটা কিন্তু আমাদের একেবারেই এখানে কোনো রকম কোনো ছাড় নেই। এটা একটা সাডেন জোল্ট ফর চেঞ্জ টু দ্য নেক্সট লেভেল। ক্রীড়া ক্ষেত্রের মানুষদের সমস্যা আসতে পারে, বিপন্নতা আসতে পারে। স্পোর্টস, আর্মি, সেনা, পলিটিশিয়ান, লিডার্স, নেতৃত্ব করছে যারা, সেটা কর্পোরেট লিডার্সও হতে পারে, পলিটিক্যাল লিডার্সও হতে পারে। এবং পলিটিক্যাল লিডার্স, আর্মির লিডার্স, গুরুত্বপূর্ণ টপ লেভেলের মানুষের কিন্তু একটা জীবনহানি হওয়ার সম্ভাবনা। বিশেষ বিশেষ বড় মাপের
অগ্নিকাণ্ড, ফরেস্ট ফায়ার হওয়ার সম্ভাবনা, ভলক্যানো ইরাপ্ট করার, আগ্নেয়গিরি থেকে হঠাৎ করে আগ্নেয়গিরি জেগে ওঠার সম্ভাবনা, প্রচুর পতন, ফল, সুইসাইডের কেস, সুইসাইড এবং আনন্যাচারাল ডেথস বিশেষভাবে কিন্তু বৃদ্ধি পেতে পারে। আমরা এতগুলো ভিডিও নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করছি কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে চলেছে এবং আমার এক নিয়মিত দর্শক বেহালা থেকে ঋতুপর্ণা আমাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যে রাহুর সঙ্গে মঙ্গল আর কেতুর সঙ্গে মঙ্গলের মধ্যে পার্থক্য কি সেটা একটু যদি বলেন। তো সেটা আগামী ভিডিওতে বলার চেষ্টা করব এবং মেষ থেকে মীন রাশির যে ফলাফল সেটা নিয়েও আগামী ভিডিওতে আলোচনা শুরু করার প্রয়াস করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।